আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঈদকে সামনে রেখে বাড়ল দোকানপাট খোলার সময়। পুশিন রোধে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। পাটগ্রাম সীমান্তে বিএসএফের গরু ধরে নেয়ার চেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিজিবি শাপলা চত্বর ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা। মানবিকতার মূল্যবোধেই সমাজ এগোয়, চট্টগ্রামে নার্সিং শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসকের বার্তা। স্বৈরাচার বিরোধী সংগ্রামের স্মারক জুলাই জাদুঘর, বলেন স্পিকার হাফিজউদ্দিন। নাইজেরিয়ায় জনাকীর্ণ বাজারে বিমান হামলা, অন্তত 100 বেসামরিক নিহত, তদন্তের দাবি অ্যামনেস্টির। জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা করায় নতুন বিতর্ক, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে ঘিরে সমালোচনার ঝড়। মিরপুরের দাপুটে জয় বাংলাদেশের, নাহিদ রানার আগুনে পুড়ল পাকিস্তান। বিশ্বকাপ ট্রফির নকল বানিয়েও আসলটির স্বপ্ন ব্রাজিলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিদ্যুৎ সংকট মোকাবেলায় সারা দেশে মার্কেট, বিপণী, বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার যে বাধ্যবাধকতা ছিল তা ঈদুল আজহাকে সামনে রেখে শিথিল করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে ঈদকে সামনে রেখে বাড়ল দোকান খোলার সময়। বিদ্যুৎ সংকটের মধ্যেও রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সমিতির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। অর্থাৎ দোকান খোলা রাখার সময় বাড়লেও বিদ্যুৎ সাশ্রয়ের নিয়ম কঠোরভাবেই মানতে হবে। অন্যদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রয়োজন হলে ভারতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের পুশিন না ঘটে সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তিনি। মঙ্গলবার 12 মে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোরবানির পশুর হাটের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে পশিন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং প্রতিহত করেন। মঙ্গলবার 12 মে সকালে জোংরা ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের 873 নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক মেইন পিলার 873 সংলগ্ন এলাকায় গরুগুলো ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ এর কয়েকজন সদস্য গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাধা দেন। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। অন্যদিকে 2013 সালে শাপলা চত্বর ঘটনার সময় বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার মতে, হেফাজতের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ থাকা সত্ত্বেও বিএনপি তখন যে ভূমিকা পালন করেছে তা এখন নতুন করে বিশ্লেষণের দাবি রাখে। মঙ্গলবার 12 মে বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত শাপলা গণহত্যা বিচারহীনতার একযুগ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেই সময় শাপলা এক ভাই বলেছেন যে বিএনপি তাদের সাথে ছিলেন, হেফাজতের সাথে ছিলেন, অবশ্যই সাথে ছিলেন, সাথে ছিল বিএনপি, কিন্তু বিএনপির ভূমিকা আসলে কিরকম ছিল এটা আসলে এই সময়ে এসে এটা বিশ্লেষণের দাবি রাখে। সমাজকে বিভাজিত করে দেওয়া হয়েছে এই রাজনীতির মাধ্যমে। এটার একটা রূপ আমরা দেখেছি 13 সালে শাপলা এবং শাহবাগের মধ্যে, এবং এর ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, মেধা তখনই মূল্য পায় যখন তা মানবিকতার সঙ্গে যুক্ত হয়। মানবিকতা ছাড়া মানুষের শ্রেষ্ঠত্বের কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন তিনি। সোমবার 12 মে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও শিরাবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জানান, অসুস্থ মানুষ দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয়, তাই চিকিৎসক ও নার্সদের মানবিক সেবা একটি সুন্দর সমাজ নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোগীর শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সাহস যোগানো নার্সদের দায়িত্ব, এ কথা উল্লেখ করে তিনি বলেন, মানবিক আচরণই রোগীর আরোগ্য প্রক্রিয়াকে দ্রুততর করে। যে আমাদের সমাজের যে ক্ষত, সমাজের যে অসুস্থতা, আমরা বিশ্বাস করি যে একটি সমাজের যে মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ মানুষের পক্ষে কিন্তু সুস্থ সমাজ গঠন করা কোনোভাবেই সম্ভব নয়।
আর আপনারা সেই মানুষগুলোকে যখন সুস্থ করে তোলেন তাদেরও দায়িত্ব হবে সুস্থ হয়ে সুস্থ সমাজ। অন্যদিকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের এক অবিনাশী অনুপ্রেরণা হয়ে থাকবে। জাদুঘরটি যতদিন টিকে থাকবে ততদিন এদেশের মানুষের স্বৈরাচার বিরোধী লড়াইয়ের ইতিহাস অমলিন থাকবে। মঙ্গলবার 12 মে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করেন। আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে ভয়াবহ বিমান হামলায় অন্তত 100 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সংস্থাটি অবিলম্বে স্বাধীন তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে। স্থানীয়দের বরাতে জানা গেছে, রোববার জামফারার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে এই হামলা চালায় নাইজেরিয়ার সামরিক বাহিনী। মাত্র 1 মাসের ব্যবধানে একই অঞ্চলের জনাকীর্ণ বাজারে এটি দ্বিতীয় প্রাণঘাতী হামলা। অ্যামনেস্টির মতে নিহতদের বড় অংশই নারী ও শিশু, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। হামলার বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অতীতে তারা বেসামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেছে, শুধু সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা লক্ষ্য করে অভিযান চালানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার আগে দুপুরের দিকে একাধিক সামরিক বিমানকে এলাকায় চক্কর দিতে দেখা যায়। প্রায় 2 ঘণ্টা পর তারা ফিরে এসে অতর্কিত হামলা চালায়। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত এপ্রিল মাসে উত্তর পূর্ব নাইজেরিয়ার জিলি এলাকার সাপ্তাহিক বাজারে বিমান হামলায় অন্তত 200 বেসামরিক নাগরিক নিহত হন। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ুতে সঙ্গীত বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। নির্বাচনের আগে বিজয়ের জয় ভবিষ্যৎবাণী করা জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়ায় রাজ্য জুড়ে বিস্ময় ও সমালোচনার ঝড় উঠেছে। রাধান পণ্ডিত একই সঙ্গে জ্যোতিষী এবং বিজয়ের দল টিভিকের মুখপাত্র। নির্বাচনী প্রচারণার সময় তাকে প্রায় সব সময় বিজয়ের ঘনিষ্ঠ সহচর হিসেবে দেখা গেছে। 4 মে ভোট গণনার সময় টিভিকে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যেতে শুরু করলে বিজয়কে অভিনন্দন জানাতে তার বাসভবনে প্রথম পৌঁছান তিনি, যা তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতার ইঙ্গিত আরও স্পষ্ট করে। এই সম্পর্কই ভালোভাবে নেয়নি বিজয়ের রাজনৈতিক মিত্র কংগ্রেস এবং বিরোধী দল ডিএমকে। দ্রাবিড় রাজনীতির মূল দর্শন কুসংস্কার ও জ্যোতিষ চর্চার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। সেই প্রেক্ষাপটে একজন জ্যোতিষীর সরকারি পদে নিয়োগ তাদের কাছে অগ্রহণযোগ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কংগ্রেস সাংসদ শশীকান্ত সেন্থিল লিখেছেন, একজন জ্যোতিষীর কেন মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তার পদ প্রয়োজন হবে, এর ব্যাখ্যা কি কেউ দিতে পারবেন? তবে দক্ষিণ ভারতের রাজনীতিতে জ্যোতিষী নেতা ঘনিষ্ঠতা নতুন নয়। বিখ্যাত জ্যোতিষী ভেট্রিভেলের ক্লায়েন্ট তালিকায় ছিলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাও। মিরপুর টেস্টে নাহিদ রানার আগুন ঝরা বোলিংয়ে পাকিস্তানকে কোনোভাবেই দাঁড়াতে দিল না বাংলাদেশ। মাত্র 163 রানে সফরকারীদের অল আউট করে 104 রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতেই 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন দল। 68 রানে 3 উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। এরপর চতুর্থ উইকেটে আবদুল্লাহ ফজল ও সালমান আগা মিলে 51 রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দেন। 50 তুলে নেয়া ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। 113 বলে 11 মেরে 66 রানে থামেন তিনি। 5 উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে সফরকারীরা। নাহিদ রানার আগুন ঝরা বোলিংয়ে পাকিস্তানকে কোনোভাবেই দাঁড়াতে দিল না বাংলাদেশ। মাত্র 163 রানে সফরকারীদের অল আউট করে 104 রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। এবার ফুটবলের খবর। ব্রাজিলের রিও ডি জেনেইরোর এক ছোট কারখানায় প্রতিদিনই তৈরি হয় বিশ্বকাপ ট্রফির নকল সংস্করণ। কারিগর জারবাস মেনেঘিনি দাবি করেন, এ পর্যন্ত তিনি প্লাস্টারের 3000-এরও বেশি রেপ্লিকা বানিয়েছেন, যা আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। 2026 ফুটবল বিশ্বকাপ সামনে রেখে তার ব্যস্ততা আরও বেড়েছে। তবে ব্যবসার পাশাপাশি তার ব্যক্তিগত স্বপ্ন এবার ব্রাজিল যেন আসল ট্রফিটাই ঘরে তোলে। 2002 সালের পর আর বিশ্বকাপ জেতেনি 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর হতাশার
দীর্ঘ তালিকা 2014 সালে সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলের লজ্জাজনক হার, আর বাকি 4 আসরে কোয়ার্টার ফাইনালের দেয়ালই পেরোতে পারেনি নেইমারদের দল। তবে কার্লো আনচেলত্তির অধীনে এবার নতুন আশায় বুক বেঁধেছে ব্রাজিলিয়ানরা। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।